ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা ভালো আছো। আজকে সাম্যাবস্থার আমরা শেষ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল। আজকে যে টপিকটা আলোচনা করব দেখো, দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা সলিবিলিটি ও সলিবিলিটি প্রোডাক্ট, দ্রাব্যতা গুণফল। দেখো, এই দ্রাব্যতা কথাটা তোমরা কিন্তু অনেক দিন আগে থেকেই শুনে আসছো। এই দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল দুটোই কিন্তু কোনো একটা দ্রাবের দ্রবীভবনের সঙ্গে যুক্ত। এবং এই দ্রাব্যতা কথাটা, এটা কোনো অ্যাসিডিক দ্রবণ হতে পারে, ক্ষারীয় দ্রবণ হতে পারে, কোনো প্রসম দ্রবণ হতে পারে, সবার ক্ষেত্রেই কিন্তু দ্রাব্যতা এই কথাটা কিন্তু প্রযোজ্য। বা কোনো একটা তোমার ধরো স্বল্প দ্রাব্য লবণ বা অধিক দ্রাব্য লবণ বা কম দ্রাব্য লবণ, তাদের ক্ষেত্রে কিন্তু দ্রাব্যতা কথাটা প্রযোজ্য। কিন্তু আমাদের মূলত ফোকাস থাকবে দ্রাব্যতা গুণফল। এই দ্রাব্যতা গুণফল এইটাকে ফোকাস করো, এটা ইংরেজি শব্দ হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। এই দ্রাব্যতা গুণফল মূলত স্বল্প দ্রাব্য যেসব লবণগুলো আছে, স্বল্প দ্রাব্য লবণের ক্ষেত্রে প্রযোজ্য। স্বল্প দ্রাব্য লবণের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে দ্রাব্যতা গুণফল কথাটা। আমাদের মূলত ফোকাস হবে দ্রাব্যতা গুণফল। এবার দেখো, স্বল্প দ্রাব্য যে লবণ, এটাকে আমরা বলবো স্প্যারিংলি সলিউবল সল্ট। এটা ইংরেজি শব্দ হচ্ছে স্প্যারিংলি সলিউবল সল্ট। এটা স্বল্পদ্রাব্য লবণ। এই স্বল্পদ্রাব্য লবণ কাকে বলবো? স্বল্পদ্রাব্য লবণ হচ্ছে সেই সমস্ত লবণ যাদের দ্রাব্যতা 0.01 মোল পার লিটারের কম। সাধারণ উষ্ণতায় যেসব লবণের দ্রাব্যতা 0.01 মোল পার লিটারের থেকে লিটারের চেয়ে যাদের কম, তাদের কি, যাদের দ্রাব্যতা 0.01 মোল পার লিটারের চেয়ে কম, তাদেরকে আমরা বলবো স্বল্পদ্রাব্য লবণ। এবং এই স্বল্পদ্রাব্য লবণের ক্ষেত্রেই কিন্তু দ্রাব্যতা গুণফল কথাটা কিন্তু আসে। এরকম ধরো কিছু লবণ, যেমন ধরো যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা এরকম কিছু উদাহরণ স্বল্পদ্রাব্য লবণ, যেমন ধরো AgCl, সিলভার ক্লোরাইড, বা BaSO4, বেরিয়াম সালফেট, এটা হচ্ছে স্বল্পদ্রাব্য লবণ। বা PbSO4, লেড সালফেট, PbCl2, লেড ক্লোরাইড, এটসেট্রা, এরা হচ্ছে স্বল্পদ্রাব্য লবণ। বুঝতে পারলে? এদের ক্ষেত্রেই কিন্তু দ্রাব্যতা গুণফল কথাটা আসবে। এবার ধরো আমি দ্রাব্যতা গুণফলে আসছি। তো দ্রাব্যতা গুণফল আসার জন্য আমি একটা স্বল্পদ্রাব্য লবণ আমি তোমাদের কাছে নিচ্ছি, এবং সেই স্বল্পদ্রাব্য লবণটাকে আমরা AB দ্বারা প্রকাশ করব। AB, তো AB হচ্ছে স্বল্পদ্রাব্য লবণ, AB। এবং এই AB লবণটা খুব সামান্য পরিমাণে, যেহেতু স্বল্পদ্রাব্য লবণ, সুতরাং এই AB লবণটাকে ধরো তুমি জলের মধ্যে দিয়েছো সাধারণ উষ্ণতাতে, তাহলে খুব সামান্য পরিমাণে এ কিন্তু দ্রবীভূত হবে, খুব সামান্য পরিমাণে। অর্থাৎ এখানে যেটা আমরা পাবো যে AB, এটা হচ্ছে অদ্রবীভূত, মানে এটা অদ্রবীভূত, মানে এটা কিন্তু দ্রবীভূত হয়নি। একে তুমি জলের মধ্যে দিলে এবং সামান্য পরিমাণে কিন্তু ABটা কিন্তু সামান্য পরিমাণে জলে দ্রবীভূত হবে, দ্রবীভূত হলো সামান্য পরিমাণে। এবার দেখো, জলে যে সামান্য পরিমাণে দ্রবীভূত হবে, মানে AB লবণটা, সেই জলে যে দ্রবীভূত হবে সামান্য পরিমাণে, সেই লবণটার আবার আয়নে কিন্তু বিভক্ত হয়ে যাবে। এরা মূলত আয়নিক কম্পাউন্ড হয়। এই স্বল্পদ্রাব্য লবণগুলো মূলত আয়নিক কম্পাউন্ড হয়। এরা কিন্তু আয়নে যেটুকু দ্রবীভূত হয়েছে সেটুকু কিন্তু আবার আয়নে ভেঙে যাবে। আয়নে ভেঙে কি উৎপন্ন করবে? আয়নে ভেঙে উৎপন্ন করবে কি? A+ এবং B- আয়ন উৎপন্ন করবে। বুঝতে পারলে? এবার দেখো, তো এখানে AB অদ্রবীভূত থেকে AB দ্রবীভূত, এটা তো স্বল্পদ্রাব্য লবণ, মানে দ্রবীভূত হওয়ার হারটা তো খুব কম। সুতরাং আমরা একটু আসন্নায়ন করে অ্যাপ্রক্সিমিটি করে আমরা এই AB অদ্রবীভূতের সঙ্গে এই A+ এবং B- এর একটা সাম্যাবস্থা কিন্তু আমরা আছে বলতে পারি। কারণ এই যে AB দ্রবীভূত, এর পরিমাণটা খুব কম বলে এইটাকে আমি নেগলেক্ট করে একদম AB অদ্রবীভূত থেকে একদম A+ এবং B- যে আয়নটা আছে, সেই আয়নের সঙ্গে এই AB অদ্রবীভূত, মানে স্বল্পদ্রাব্য লবণটা যেটা অদ্রবীভূত অবস্থায় আছে, এটা এখনও দ্রবীভূত হয়নি যতটুকু, তার মধ্যে কিন্তু একটা সাম্যাবস্থা বিরাজ করবে, এটা আমরা বলতে পারি।
সুতরাং এই জায়গাটা আমরা বলতে পারি যে এ বি অদ্রবীভূত, এটা এই অদ্রবীভূত এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে এদের যে আয়নটা এ প্লাস এবং বি মাইনাস, এই আয়নটা কিন্তু একটা আসন্নায়ন করে আমরা মানে অ্যাপ্রক্সিমিটি করে আমরা এই কথাটা বলতে পারি, মাঝের এই অংশটাকে নেগলেক্ট করতে পারি। বুঝতে পারলে? তাহলে এখানে একটা সাম্যাবস্থা সৃষ্টি হচ্ছে, এবং এই সাম্যাবস্থা যেখানে সৃষ্টি হচ্ছে তাহলে একটা সাম্য ধ্রুবক আমি প্রয়োগ করতে পারি। সেই সাম্য ধ্রুবকটাকে আমি কে এস ধরছি, কে এস, এবং কে এস সাম্য ধ্রুবকটা কীরকম হবে? সাম্য ধ্রুবকটা হবে এইটা এ প্লাস বি মাইনাস বাই এ বি। এটা কি? এ বি, কনসেন্ট্রেশন অফ এ বি, এবং এটা অদ্রবীভূত এ বি। এবার দেখো, আমি তোমাদের প্রথম দিকের বিষয়টা বলেছিলাম যে এ বি যে লবণটা, এই লবণটা তো কঠিন, এই লবণটা তো একটা কঠিন লবণ। এই লবণটা কি? এই লবণটা হচ্ছে কঠিন লবণ। তাহলে কঠিনের যে এই যে মোলার কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব বা সক্রিয় ভর, কঠিনের সক্রিয় ভর থেকে আমরা কী ধরবো? 1 ধরবো। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে এ বির সক্রিয় ভরটাকে 1 ধরে আমরা এটাকে বলতে পারি যে কেস ইজ ইকুয়াল টু এ কনসেন্ট্রেশন অফ এ প্লাস এবং কনসেন্ট্রেশন অফ বি মাইনাস, যেখানে এ বি এই মোলার গাঢ়ত্বটাকে আমি কিন্তু 1 ধরছি, মানে এ বির যে মোলার গাঢ়ত্ব বা সক্রিয় ভর তুমি যাই বলো না কেন, এটাকে আমি 1 ধরছি, কারণ এটা তো সলিডের ক্ষেত্রে 1 হয়। তাহলে দেখো, এই যে কে এসটা পেলাম এখানে, এই কে এসটা হচ্ছে এই এ প্লাস এবং বি মাইনাস আয়নের যে গুণফল, এটাকেই আমরা বলবো দ্রাব্যতা গুণফল। এবং এই যে আয়নটা, এই আয়নটা কিন্তু এই অদ্রবীভূত থেকে দ্রবীভূত অবস্থায় যে লবণটা হয়েছে তা থেকে ভাঙা আয়ন। বুঝতে পেরেছো? সুতরাং এই কেস এটাকেই আমরা বলবো, এইটাকে আমরা বলবো দ্রাব্যতা, এটাকে আমরা বলবো দ্রাব্যতা গুণফল, ওই লবণের দ্রাব্যতা গুণফল। এই ধ্রুবকটিকে আমরা বলবো ওই লবণের দ্রাব্যতা গুণফল, এই ধ্রুবকটাকে আমরা বলবো ওই লবণের দ্রাব্যতা গুণফল। এবং এইটা হচ্ছে একটা টেম্পারেচারে, এটার মান হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার, এর মানটা কিন্তু নির্দিষ্ট। টেম্পারেচার যদি বাড়াও তাহলে দ্রাব্যতা গুণফলের মানটা কিন্তু চেঞ্জ হবে। সুতরাং কেস দ্রাব্যতা গুণফল হচ্ছে এই দুটোর গুণফল। বুঝতে পারছো? এবার দেখো, যদি আমি এটাকে ধরো, আমি এটাকে একটা এক্সাম্পল দিই, এবি দিয়ে করেছিলাম, আমি এজিসিএল দিয়ে করি। এজিসিএল সিলভার ক্লোরাইড, এটা একটা স্বল্পদ্রাব্য লবণ, এই এবি টাইপ, এই টাইপেরই এজিসিএল স্বল্পদ্রাব্য লবণ। এবং এইটা যদি ভাঙে তাহলে কি অবস্থায় ভাঙবে? ভেঙে গিয়ে আয়নটা কিসে পরিণত হবে? এজি প্লাস এবং সিএল মাইনাস। এবং এই মেকানিজমে মানে এজিসিএলটা সামান্য অদ্রবীভূতটা সামান্য দ্রবীভূত হয়ে আবার আয়নে ভাঙবে, এবং সেই আয়নটা এই অদ্রবীভূত যে লবণটাকে তার সঙ্গে কিন্তু একটা সাম্যাবস্থায় থাকবে। এবং এই এজিসিএলটা হচ্ছে অদ্রবীভূত এজিসিএল। তাহলে এখানে এর দ্রাব্যতা গুণফল কী হবে? দ্রাব্যতা গুণফল কেস ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এজি প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ সিএল মাইনাস। ব্যাস, হয়ে গেল। দেখো, সেটাই তো দাঁড়াচ্ছে। তাহলে এটা হচ্ছে দ্রাব্যতা গুণফল, এই এজিসিএল, এই লবণটা দ্রাব্যতা গুণফলকে আমি কীভাবে প্রকাশ করবো? কনসেন্ট্রেশন অফ এজি প্লাস আর কনসেন্ট্রেশন অফ সিএল মাইনাস, দ্যাটস ইট। তারপরে দেখো, আরেকটা আমি স্বল্পদ্রাব্য লবণ নিচ্ছি, ক্যালসিয়াম ফ্লোরাইড, CaF2। এটাকে তুমি যদি ভাঙো তাহলে কীরকমভাবে ভাঙবে? Ca2 প্লাস আর 2F মাইনাস, এটাকে ভাঙলে। এবার এর যদি তুমি সাম্য ধ্রুবক বা দ্রাব্যতা গুণফল কেএস বার করো, কেএস মানেটা কী হবে? কেএস ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ Ca2 প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ F মাইনাস, এর ঘাতে কিন্তু 2 আসবে, কারণ এটা 2, এখানে 2 আসবে, সুতরাং এর ঘাতে কিন্তু 2 আসবে। এবং দ্রাব্যতা গুণফলের প্রকাশ হবে ক্যালসিয়াম ফ্লোরাইডের এটা Ca2 প্লাস ইন্টু F মাইনাস টু দি পাওয়ার স্কোয়ার। সুতরাং এটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফলকে আমরা এরকমভাবে প্রকাশ করতে পারি। যদি কিছু এখানে থাকে আয়নগুলোর যদি স্টোইচিওমেট্রি অনুসারে, এটা কিন্তু স্টোইচিওমেট্রিটা কিন্তু ঘাতে চলে যাবে। এটাই হচ্ছে স্বল্পদ্রাব্য লবণের দ্রাব্যতা গুণফল। এবং নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো, দ্রাব্যতা গুণফল মানে যে স্বল্পদ্রাব্য লবণটা আসছে তাকে তুমি জাস্ট আয়নে ভেঙে দাও এবং সেটার যথোপযুক্ত ঘাত বসিয়ে দাও, সেটাই হচ্ছে তোমার তার আয়নগুলোর যে গুণফল, সেটাই হচ্ছে দ্রাব্যতা গুণফল। এই দ্রাব্যতা গুণফলকে তাহলে আমরা দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটা আমরা কি করব? আমরা দ্রাব্যতা গুণফলটা তো জানলাম, এর সংজ্ঞাটা কিন্তু তোমাদের একদম ডাইরেক্ট পরীক্ষায় পড়তে পারে যে দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা লেখো।
যে প্রপার ডেফিনেশন, দ্রাব্যতা গুণফলের ডেফিনেশন বা সংজ্ঞাটা কি হবে। দেখো এটা আমরা বলতে পারি দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটা, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের নির্দিষ্ট উষ্ণতায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের ইংরেজিটা হচ্ছে স্প্যারিংলি সলিউবল সল্ট, লবণের সম্পৃক্ত দ্রবণে লবণটির সংগঠক আয়নগুলির যথোপযুক্ত ঘাত বিশিষ্ট গাঢ়ত্বের এবার গাঢ়ত্বটা কি এককে, গাঢ়ত্বটা হচ্ছে মোল পার লিটার, গ্রাম আয়ন পার লিটার, গ্রাম আয়ন পার লিটার এককে বলতে পারো, গ্রাম আয়ন পার লিটার, বা গ্রাম আয়ন পার লিটারটাই হচ্ছে গ্রাম মোল পার লিটার। গ্রাম আয়ন পার লিটার এটা সমানই হচ্ছে গ্রাম মোল পার লিটার বা মোল পার লিটার। গাঢ়ত্বের মোল পার লিটার এককে, গাঢ়ত্বের মোল পার লিটার এককে গ্রাম আয়ন পার লিটার এককে বা মোল পার লিটার এককে গাঢ়ত্বের গুণফলকে ওই উষ্ণতায় ওই স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতা গুণফল বলে। এককটা খেয়াল রাখবে, হয় গ্রাম আয়ন পার লিটার নাহলে মোল পার লিটার এককে কিন্তু ব্যবহার করা হবে। এবার দেখো আমরা কয়েকটা লবণ নিয়ে নেবো, সেই লবণটার আমরা লবণের সঙ্গে দ্রাব্যতা গুণফলের আমরা সম্পর্ক বার করবো, না দ্রাব্যতার সঙ্গে দ্রাব্যতা গুণফলের সম্পর্ক বার করবো, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, অঙ্কটাতেও কাজে লাগবে। যেমন ধরো আমরা যেটা করব, দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক আমরা করব, সেটা হচ্ছে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক। দেখো বিভিন্ন ধরনের লবণ নেবো, তাদের মধ্যে সম্পর্ক বার করব, গুণফলের মধ্যে সম্পর্ক। দেখো আমি যে প্রথম যে লবণটা নিচ্ছি সেই লবণটা হচ্ছে AgCl। একটা স্বল্পদ্রব্য লবণ, আমি বলেছি সিলভার ক্লোরাইড। সুতরাং AgCl এই লবণটাকে আমি নিচ্ছি, এই লবণটা ভেঙে কি হবে, ভেঙে তৈরি করবে Ag+ এবং Cl- আয়ন তৈরি করবে। ঠিক আছে, এবার আমি এই লবণের দ্রাব্যতা গুণফলটা আমি লিখছি, দ্রাব্যতা গুণফল Ks সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল সমান কি হবে, কনসেন্ট্রেশন অফ Ag+ ইন্টু কনসেন্ট্রেশন অফ Cl-। এটা হলো। এবার ধরো আমি একটা নির্দিষ্ট উষ্ণতায় এই AgCl এর যে দ্রাব্যতা, সেই দ্রাব্যতাটাকে আমি ধরে নিচ্ছি S গ্রাম অণু পার লিটার বা S মোল পার লিটার। আমি ধরে নিচ্ছি নির্দিষ্ট উষ্ণতায়, আমি একটা AgCl এর দ্রাব্যতাটাকে আমি ধরে নিচ্ছি নির্দিষ্ট উষ্ণতায় AgCl এর ধরি নির্দিষ্ট উষ্ণতায় AgCl এর দ্রাব্যতা, AgCl এর দ্রাব্যতা কি হবে, দেখো আমি ধরে নিচ্ছি এখানে S গ্রাম অণু মানে মোল, গ্রাম অণু পার লিটার হতেই পারে, মোল পার লিটার বা মোল পার লিটার বলতে পারো, অসুবিধা কিছু নেই। তাহলে আমরা যে Ag+টা যেটা পাবো তার গাঢ়ত্ব কত হবে, তার কনসেন্ট্রেশন কি হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দ্রবণে Ag+ মানে সিলভার আয়নের Ag+ আয়নের গাঢ়ত্ব কি হবে। দেখো এখান থেকে তুমি যদি এই স্টোইচিওমেট্রি থেকে যদি দেখো, তাহলে AgCl এর গাঢ়ত্ব যদি S গ্রাম অণু পার লিটার হয় বা S মোল পার লিটার হয়, তাহলে Ag+ আয়নের গাঢ়ত্ব কত হবে, Ag+ আয়নের গাঢ়ত্ব হবে, কারণ এখানে 1 মোল থেকে 1 মোল পাচ্ছ, তাহলে এখানে কি হবে, আমরা বলতে পারি এখানে হবে S গ্রাম আয়ন পার লিটার
বা এস গ্রাম মোল পার লিটার, এস গ্রাম আয়ন পার লিটার। এখানে এস গ্রাম অণু মানেও মোল, আর এখানে এস গ্রাম আয়ন, যেহেতু আয়নের গাঢ়তা হচ্ছে এস গ্রাম আয়ন পার লিটার, গ্রাম আয়ন মানেও মোল। সুতরাং তুমি এটাকে বলতে পারো এস মোল পার লিটার, আর দ্রবণে এজি প্লাস আয়নের গাঢ়ত্ব কী হবে, এস গ্রাম আয়ন পার লিটার বা এস মোল পার লিটার, যা কিছু বলতে পারো, তাতে কিছু অসুবিধা নেই। গ্রাম অণু মানেও মোল, গ্রাম আয়ন মানেও মোল। আর এখানে সিএল মাইনাস আয়নের গাঢ়ত্ব কী হবে, সিএল মাইনাস আয়নের গাঢ়ত্ব কী হবে, এস গ্রাম আয়ন পার লিটার। কারণ এটাও এজিসিএল এর এজিসিএল এর একটা অণু থেকে এখানে সিএল মাইনাসের এক মোল পাওয়া যাচ্ছে। সুতরাং এজিসিএল এর এস গ্রাম অণু পার লিটার থেকে সিএল মাইনাসের যে গাঢ়ত্বটা পাওয়া যাবে সেটা হচ্ছে এস গ্রাম আয়ন পার লিটার, দ্যাটস ইট। এবার তুমি এখানে কেএস এর সঙ্গে কেএস ইজুকাল টু এজি প্লাস আর সিএল মাইনাস। এবার তুমি এটাকে গুণ করে দাও, এজি প্লাসের গাঢ়ত্বটা কত পেয়েছো, এস গ্রাম আয়ন পার লিটার, আর সিএল মাইনাসের গাঢ়ত্বটা কত পেয়েছো, এস গ্রাম আয়ন পার লিটার, তাহলে এ স্কোয়ার। তাহলে দেখো এখানে যে সম্পর্কটা আমি পাচ্ছি, কেএস ইজুকাল টু এ স্কোয়ার। কেএস মানে কি, দ্রাব্যতা গুণফল, আর এস মানে কি, এস মানে হচ্ছে ওই লবণের দ্রাব্যতা। এইটা তাহলে দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক নিশ্চয়ই বার হলো। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে এটা করবে, খুব ইম্পর্টেন্ট। আমি আরও কিছু লবণ দেখাচ্ছি, সেখান থেকে কিন্তু আরও আমরা করব। ঠিক আছে, এরপরে যে লবণটা আমরা করব সেই লবণটা আমি এখানেই দেখাবো। সেই লবণটা আমরা যেটা করবো এরপরে, এটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লুরাইড, CaF2, ক্যালসিয়াম ফ্লুরাইড। এই ক্যালসিয়াম ফ্লুরাইডটা কীভাবে ভাঙবে, Ca2+ এবং 2F- এরমভাবে ভাঙবে। তাহলে তুমি এখানে এটা কীরকমভাবে পাবে, দেখো এখানে কি পাবে, তুমি এখানে কি পাবে, কেএস, এখানে তুমি সলিবিলিটি প্রোডাক্ট কেএস, এই আয়ন দুটোর গুণফল যথোপযুক্ত ঘাত বিশিষ্ট। তাহলে এখানে কি হবে, Ca2+ আর F- এর উপরে 2 হবে, কারণ এখানে দুটো আছে। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি যে নির্দিষ্ট উষ্ণতায় CaF2 এর দ্রাব্যতা, CaF2 ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা এস গ্রাম অণু পার লিটার ধরে নিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে দ্রবণে যে Ca2+ আয়নের গাঢ়ত্ব, Ca2+ আয়নের গাঢ়ত্ব কী হবে, দেখো এইখানে এখানে যদি স্টোইচিওমেট্রি বিক্রিয়াটা দেখাও, তাহলে 1 মোল থেকে এখানে 1 মোল পাওয়া যাচ্ছে। তাহলে এইটার গাঢ়ত্ব যদি এস গ্রাম অণু পার লিটার হয়, তাহলে এর গাঢ়ত্ব কী হবে, এস গ্রাম আয়ন পার লিটার। Ca2+ এর আয়ন গ্রাম আয়ন পার লিটার মানে হচ্ছে মোল, মানে এস গ্রাম অণু মানেও যেটা, গ্রাম আয়ন মানেও সেটা, মোল। তাহলে এখানে আমি কি লিখতে পারি, Ca2+ এর আয়ন গাঢ়ত্ব এস গ্রাম আয়ন পার লিটার। আর এখানে আমরা করতে পারি যে F-, এই যে F- আয়নের গাঢ়ত্ব কী হবে, কত হবে বলো, F- আয়নের গাঢ়ত্ব, F- আয়নের গাঢ়ত্বটা কত হবে, দেখো এখানে যেহেতু বিক্রিয়া স্টোইচিওমেট্রিতে দেখো যে এইটাতে 1 মোল থেকে এখানে 2 মোল পাওয়া যাচ্ছে। তাহলে তুমি দেখো এখানে যে এই CF2 গাঢ়ত্ব যদি এস গ্রাম অণু পার লিটার হয়, তাহলে F- এর গাঢ়ত্ব কত হবে, F- এর গাঢ়ত্ব 2s গ্রাম আয়ন পার লিটার। ঠিক আছে, এবার দেখো এই কেএস মানে কি, কেএস মানে হচ্ছে Ca2+ এবং F- এর স্কোয়ার, এটা হচ্ছে। এবার দেখো Ca2+ এর গাঢ়ত্ব কত, এস গ্রাম আয়ন পার লিটার, লিখে দিলাম এস। আর এখানে F- এর কত, F- হচ্ছে 2s, এই 2s এর উপর আবার কিন্তু স্কোয়ার হচ্ছে। তাহলে এখানে কি আসছে, s ইন্টু 4s² সমান কি আসছে, 4s³, এটা আছে 4s³। সুতরাং দেখো এইটাই হচ্ছে এই CF2 এই লবণটার দ্রাব্যতা মানে এস, আর দ্রাব্যতা গুণফল মানে কেএস, এর মধ্যে সম্পর্ক, কিছুই নয়। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারলে। এটা একটু একটু হলো CF2 এই টাইপের ক্ষেত্রে একটু টুইস্ট হলো এখানে, যে এখানে 2sটা ধরতে হবে, 2s এর আবার কিন্তু তারপর স্কোয়ার করতে হবে। বুঝতে পারছো নিশ্চয়ই, ব্যাপারটা বুঝতে পারলে। আচ্ছা, আরেকটা দেখিয়ে দিই, CH3PO4(2), আরেকটা আয়ন দেখাই। তোমার পুরো ভাঙার উপর সব নির্ভর করছে, এই ভাঙার উপর সবটা নির্ভর করছে। আরেকটা লবণ আমি দেখাই, সেটা হলে আরও পরিষ্কার হবে। দেখো আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে, যে লবণটা দেখাবো সেই লবণটা হচ্ছে CA3PO4(2), CA3PO4(2). এটা কিন্তু খুব ভালো করে দেখো, বুঝতে পারবে, খুব সোজা। CA3PO4(2), এই লবণটা দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে, ইজি সম্পর্ক।
দেখো CA3PO4 কিরমভাবে ভাঙবে, এটাকে ভাঙবে কীরকম, কোন আয়নে, CA3+ CA2+ 3CA2+ প্লাস PO4 3- 2PO4 3- এরমভাবে ভাঙবে। এবার এখানে KS = কী হবে, সলিবিলিটি প্রোডাক্ট, এই দুটো আয়নের গুণফল যথোপযুক্ত ঘাত বিশিষ্ট। CA2+ এর উপরে কী যাবে, CA2+ এর উপরে 3, আর PO4 3- এর উপরে কী যাবে, এর উপরে যাবে 2। এটা হলো। এবার নির্দিষ্ট উষ্ণতায় আমি ধরে নিচ্ছি যে CA3PO4 এর দ্রাব্যতা S গ্রাম অণু পার লিটার। তাহলে এখান থেকে যে CA2+ পাবো, সেই CO2+ আয়নের গাঢ়ত্ব কী হবে, দেখো এখানে 1 গ্রাম অণু থেকে 3 গ্রাম অণু পাচ্ছি স্টোইচিওমেট্রি অনুসারে। তাহলে এটার যদি গাঢ়ত্ব আমি S ধরি, তাহলে এটার গাঢ়ত্ব কত হবে, CA2+ আয়নের গাঢ়ত্ব কত হবে, 3S। তাহলে এখানে আমি CA2+ আয়নের গাঢ়ত্ব কত পাবো, 3S গ্রাম আয়ন পার লিটার। আর PO4 3- আয়নের গাঢ়ত্ব কত পাবো, PO4 3- আয়নের গাঢ়ত্ব কত পাবো, 2S গ্রাম আয়ন পার লিটার, একই কনসেপ্টে। ঠিক আছে। এবার KS এর KS মানে কি, KS মানে হচ্ছে, দেখো KS মানে হচ্ছে CA2+ এর কিউব PO4 3- S স্কোয়ার। এবার CA2+ এর মান কত, 3S, তাহলে 3S এর কিউব, আর PO4 3- এর মান কত, 2S S স্কোয়ার। তাহলে কত পাচ্ছ, 7 3 3 27 S কিউব, আর এটা 4 S স্কোয়ার। 27 আর 4 কত, 108 S5। এই হচ্ছে সম্পর্ক। খুব ভালো, এই জায়গাটা তোমাদের ভালো করে করতে হবে, এই সম্পর্ক পরীক্ষায় পড়েছে। তো দেখো CA3PO4 এটা হচ্ছে S হচ্ছে দ্রাব্যতা, আর দ্রাব্যতা গুণফল হচ্ছে KS। এর মধ্যে সম্পর্কটা কি বার করতে, KS = 108 S5। বুঝতে পারলে? তাহলে দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক কিন্তু আমরা বার করে ফেললাম। এবার দেখো এই সংক্রান্ত যদি কিছু অঙ্ক তোমাদের দেয়, অঙ্ক নিশ্চয়ই তোমরা করতে পারবে, এই সংক্রান্ত অঙ্ক যদি তোমাদের দেয় নিশ্চয়ই তোমরা করতে পারবে। দেখো আমরা কিছু অঙ্ক করব, এই সংক্রান্ত কিছু অঙ্ক নিশ্চয়ই তোমরা করতে পারবে। দেখো একটা অঙ্ক করব। তো এইখানে আমরা এই অঙ্কটা একটা মুছছি, এই জিনিসটা আমরা অঙ্ক করব, মানে এই যে সম্পর্কটা বার করলাম, সম্পর্ক থেকে আমরা কিন্তু অঙ্ক করব। দেখো কি অঙ্কটা করি আমি, বলছি একটি নির্দিষ্ট উষ্ণতায় ফিক্সড টেম্পারেচার, আমি অঙ্কটা ছোট্ট করে লিখছি, একটা ফিক্সড টেম্পারেচার এটাতে CF2 এর দ্রাব্যতা, CF2 এর দ্রাব্যতা 2 × 10⁻⁴, 2 × 10⁻⁴ মোল পার লিটার। মানে আমি যেটা গ্রাম অণু পার লিটার লিখেছিলাম সেটা মোল পার লিটার বলা যেতে পারে, তাতে কিছু অসুবিধা নেই। বলছে যে CF2 দ্রাব্যতা গুণফল, CF2 এর দ্রাব্যতা গুণফল মানে কি বলেছিলাম সংক্ষেপে প্রকাশ করার জন্য, SP সলিবিলিটি প্রোডাক্ট, KSP, KS বা KS এটা সলিবিলিটি, KS দ্রাব্যতা গুণফল, এই KS এর মানটা কত বার করতে বলেছে। তো প্রথমে তোমাদের যেটা আমি একটু আগে করালাম যে CF2 দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক বার করা। দেখো তুমি যদি একটু আগে এইমাত্র করলে, তুমি খাতায় নিশ্চয়ই করেছো যে এই দ্রাব্যতা গুণফলের সঙ্গে CF2 ক্ষেত্রে কি বার হয়েছিল, 4S কিউব, এই মানটা বার হয়েছিল CF2 ক্ষেত্রে। তো এখানে এই যে এসটা হচ্ছে দ্রাব্যতা, 2 × 10⁻⁴। তাহলে আমরা এখানে এইটা কিন্তু তুমি ডাইরেক্ট বসাতে পারবে না, আমি বলছি এটা কিন্তু আমি করেছি বলে, আগেরটায় একটু আগেই করলাম বলে আমি এটা ডাইরেক্ট বসালাম, তোমরা কিন্তু ওইটা বসিয়ে তারপর এটা করবে। তারপর এখানে কী দেখো, এখানে তাহলে এটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল, তাহলে এটা কিছু 4 × S কিউ মানে কি, এখানে S মানে 2 × 10⁻⁴, এটা হচ্ছে মোল পার লিটার এইটা। এবং এখান থেকে তুমি বার করো যে CF2 দ্রাব্যতা গুণফল, এই দ্রাব্যতা গুণফলের মান কি হবে, দ্রাব্যতা গুণফলের মান হবে যে, আচ্ছা এখানে দ্রাব্যতা গুণফলের তেমনভাবে কোনো ইউনিট থাকছে না, দ্রাব্যতা গুণফলের তেমনভাবে কোনো ইউনিট থাকছে না। এবং এক্ষেত্রে তুমি দ্রাব্যতা গুণফলের তুমি এখানে মান করতে পারো, এই যে মানটা আসবে সেই মানটা কত আসবে, এখানে 2 × 10⁻⁴, এইটার হচ্ছে হোল কিউব, কারণ এটা তো S এর মানটা হচ্ছে এইটা, S এর মানটা দ্রাব্যতার মানটা হচ্ছে 2 × 10⁻⁴।
তার তো কিউব। সুতরাং এই যে এখানে এই মানটা যেটা আসছে সেই মানটা তোমাদের দাঁড়াবে দেখবে 3.2 ইন্টু 10⁻⁻11, 3.2 ইন্টু 10⁻⁻11। এটা হচ্ছে এর কে সলিবিলিটি প্রোডাক্টের মান। সাম্য ধ্রুবক, তো ধ্রুবকের কোনো ইউনিট থাকবে না বা একক থাকবে না। সুতরাং এই দ্রাব্যতা গুণফল একটা ধ্রুবক, যেহেতু তার কোনো একক নেই এবং একক নেই এবং দুটো রাশির অনুপাত, এর কোনো একক থাকছে না। একটা রাশিকে আমি বাদ দিয়েছি, তো সেই জন্যই এর কোনো একক নেই এবং 3.2 ইন্টু 10⁻11 এটা হচ্ছে দ্রাব্যতা গুণফলের মান। বুঝতে পারলে? তাহলে এই জায়গাটা নিশ্চয়ই বেরোলো। এরপরে দেখো তোমাদের এরপর আর একটা অঙ্ক বলেছে যে AgCl এর গাঢ়ত্ব 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় AgCl এর গাঢ়ত্ব, AgCl এর গাঢ়ত্ব কত? গাঢ়ত্ব দিয়ে দিয়েছে 0.00287 গ্রাম পার লিটার, এটা দিয়ে দিয়েছে। এবার AgCl এর দ্রাব্যতা গুণফল কত? AgCl এর দ্রাব্যতা গুণফল কত? AgCl এর দ্রাব্যতা গুণফল মানে Ks এর মানটা কত বার করতে বলেছে। এবার দেখো AgCl এর গাঢ়ত্ব মানে AgCl এর যে গাঢ়ত্ব মানে AgCl এর যে দ্রাব্যতাটা এখানে কি আছে? গ্রাম পার লিটার এককে আছে, কিন্তু আমাদের বার করতে হবে মোল পার লিটার এককে। আমি বলেছি যে দ্রাব্যতাটা সবসময় মোল পার লিটার এককে কিন্তু থাকবে। তাহলে দেখো AgCl এর আমি করছি AgCl এর দ্রাব্যতা, তাহলে AgCl এর গাঢ়ত্বটাই দ্রাব্যতা হবে। AgCl এর দ্রাব্যতা কি হবে? মোল পার লিটার এককে। দেখো এটা গিভেন মাস 0.00287, এটা গিভেন মাস, আর বাই মলিকুলার মাস। AgCl এর মলিকুলার মাস কত? Ag হচ্ছে 107 আর Cl এর হচ্ছে 35.5, এবং এইটা হচ্ছে, এবং এই যে মানটা পাবো সেই মানটা হচ্ছে 2 ইন্টু 10⁻⁻5 2 ইন্টু 10⁻⁻5 মোল পার লিটার, এইটা পাবো AgCl এর দ্রাব্যতা। এবার AgCl এর দ্রাব্যতা পেয়ে গেছি। আর AgCl এর দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক কী ছিল? AgCl এর দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক ছিল Ks ইজ ইকুয়াল টু বা Ks ইজ ইকুয়াল টু কী বলেছিলাম দেখো, a স্কোয়ার ছিল না দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক। এটা কিন্তু তোমাকে বার করতে হবে। AgCl এর দ্রাব্যতা গুণফলের সম্পর্ক এটা বার করতে হবে যে Ks ইজ ইকুয়াল টু a স্কোয়ার, এই ফর্মুলাটা দিয়ে কিন্তু বার করতে হবে। বার করে তারপর AgCl এর দ্রাব্যতাটা তুমি বার করে নিলে 2 ইন্টু 10⁻⁵, তারপর এই ফর্মুলাটায় বসাতে পারবে এবং এক্ষেত্রে কী আসবে? 2 ইন্টু 10⁻⁵ এর হোল স্কোয়ার, 2 ইন্টু 10⁻⁵ এর হোল স্কোয়ার, এবং এখানে মান আসবে 4 ইন্টু 10⁻⁻10, 4 ইন্টু 10⁻⁻10। এটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। তাহলে এটা হচ্ছে AgCl এর Ks বা অনেকে দেয় SPও দেয়, তুমি SPও দিতে পারো, KSও দিতে পারো, তাতে কিছু অসুবিধা নেই। SP ফর সলিবিলিটি প্রোডাক্ট এটাও দিতে পারো, আর S ফর সলিবিলিটি প্রোডাক্ট এটাও ব্যবহার করা যেতে পারে। KSও দেয় অনেকে, আবার KSPও দেয়, যা কিছু, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে দেখো কিছু অঙ্ক আমরা করলাম, এই অঙ্কটা তোমাদের ভালো করে করতে হবে। তাহলে দেখো আমরা যেটা বার করলাম দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক, এবং সম্পর্ক দিয়ে কিন্তু আমরা অঙ্ক তৈরি করতে পারলাম। মানে মূলত দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই সম্পর্কটা বার করে তারপর আমরা যে অঙ্কে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলোকে বসিয়ে দিলেই অঙ্ক আমাদের হয়ে যাবে। এবার দেখো এরপর একটা টপিক আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে, দেখো আমরা নেক্সট টপিক যেটা আলোচনা করব এটা দ্রাব্যতা গুণফল নিয়েই আমরা একটু আলোচনা করব। স্বল্পদ্রাব্য লবণের দ্রাব্যতার উপর সময়ায়নের প্রভাব। দেখো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্বল্পদ্রাব্য লবণের দ্রাব্যতার উপর সময়ায়নের প্রভাব। দেখো এখানে একটা এক্সাম্পল দিয়ে আমি বলবো স্বল্পদ্রাব্য লবণের দ্রাব্যতার উপর সময়ায়নের প্রভাব। তোমাদের ধরো এই একটা প্রশ্ন পড়েছে যে KCl এর দ্রবণে একটা নির্দিষ্ট টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, আমি সংক্ষেপে লিখছি, KCl এর দ্রবণে AgCl এর দ্রাব্যতা, বিশুদ্ধ জলে AgCl এর দ্রাব্যতা অপেক্ষা কম হয়। দ্রাব্যতা বিশুদ্ধ জলে
বিশুদ্ধ জলে AgCl এর দ্রাব্যতা অপেক্ষা কম হয়, AgCl এর দ্রাব্যতা অপেক্ষা কম হয়, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে যে কেন KCl এর দ্রবণে AgCl এর দ্রাব্যতা বিশুদ্ধ জলে AgCl এর দ্রাব্যতা অপেক্ষা কম হয়, কারণটা কি? দেখো এখানে AgCl আছে মানে আমরা স্বল্পদ্রাব্য লবণ, তাহলে স্বল্পদ্রাব্য লবণে এবার দেখো এই AgClটা তার আয়নে বিভক্ত হবে, আয়নে বিভক্ত কিসে পরিণত হবে? Ag+ এবং Cl-, এই আয়নে বিভক্ত হচ্ছে। এবং এটাতে যদি তুমি KCl এর মধ্যে দাও, KCl দ্রবণ পটাশিয়াম ক্লোরাইড, এই KCl দ্রবণের মধ্যেও তো KClটাও তো K+ আর Cl- আয়নেতে বিভক্ত আছে। এবার দেখো তাহলে দ্রবণে একটা কমন আয়ন পাচ্ছি Cl-, এবং কমন আয়ন যেহেতু Cl- বা ক্লোরাইড আয়নটা পাচ্ছি, তাহলে কমন আয়নের সংখ্যা কিন্তু এখানে বেড়ে গেছে। তাহলে কমন আয়নের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কি হবে? এই Cl- কি করবে? Cl- চেষ্টা করবে, সিস্টেম চেষ্টা করবে যে Cl- আয়নের সংখ্যাটাকে কমিয়ে দেওয়া। আর Cl- আয়নের সংখ্যাটা কীভাবে কমবে? এই Cl- লাসাতেলিয়ার নীতি অনুযায়ী Cl- Ag+ এর সঙ্গে বিক্রিয়া করে বিপরীত বিক্রিয়াটা কিন্তু বেশি ঘটাবে, এবং বিপরীত বিক্রিয়াটা যখন বেশি ঘটাবে তখন কিন্তু AgCl এর যে সম্মুখ বিক্রিয়াটা কম হবে। আর সম্মুখ বিক্রিয়াটা কম হয় মানে AgCl এর সম্মুখ বিক্রিয়া দ্বারা AgCl কিন্তু আস্তে আস্তে করে ভাঙছিল, আস্তে আস্তে করে দ্রবীভূত হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে দ্রব্যতাটা কিন্তু আস্তে আস্তে করে কমে যাবে, যেহেতু সম্মুখ বিক্রিয়ার হারটা কমে যাবে। বুঝতে পারছো আমি কি বললাম? আমি আরেকবার বলছি, দেখো AgClটা Ag+ আর Cl- আয়নে বিভক্ত হচ্ছে। এবার তুমি পটাশিয়াম ক্লোরাইড দিচ্ছ, পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে K+ আর Cl- আয়নটা তো আছে, তাহলে এখানে Cl- হচ্ছে কমন আয়ন, সাধারণ আয়ন। কারণ সাধারণ আয়নের প্রভাবের Cl- আয়নের প্রভাবটা সংখ্যাটা বেড়ে গেছে, তখন সিস্টেম কি করবে? সিস্টেম চাইবে লাসাতেলিয়ার নীতি অনুযায়ী যে Cl- আয়নের সংখ্যাটাকে কমিয়ে দেওয়া। তাহলে কমিয়ে দেওয়ার মানে কি? Cl- Ag+ এর সঙ্গে বাইন্ড করে বিপরীত বিক্রিয়াটা ঘটাবে, তারপর AgCl উৎপন্ন হবে। তাহলে আমি বিপরীত বিক্রিয়াটা বেশি হবে, তার মানে সম্মুখ বিক্রিয়াটা কম হবে। আর সম্মুখ বিক্রিয়াটাতে কী হচ্ছিল? AgCl আস্তে আস্তে করে দ্রবীভূত হচ্ছিল, আস্তে আস্তে করে ভাঙছিল সম্মুখ বিক্রিয়াতে, কিন্তু এটাতে বিপরীত বিক্রিয়া বেশি হচ্ছে বলে AgCl এর যে সম্মুখ বিক্রিয়াটা হারটা কমে যাবে। আর সম্মুখ বিক্রিয়ার হারটা যদি কমে যায় তাহলে এই সম্মুখ বিক্রিয়া দ্বারা যেহেতু দাব্যতার পরিমাপটা করা ছিল, দাব্যতা আস্তে আস্তে আসছিল, সুতরাং দাব্যতাটা কিন্তু এক্ষেত্রে কমে যাবে, এবং KCl এর দ্রবণ AgCl এর দ্রাব্যতা কম হবে। কিন্তু জলের ক্ষেত্রে কোনো কমন আয়ন নেই, যেন জলের ক্ষেত্রে তো H2O, AgCl যদি জলের মধ্যে দাও, কোনো কমন আয়ন, H2O তো কিরমভাবে ভেঙে আছে H+ আর OH-, এখানে কোনো কমন আয়ন নেই, সুতরাং সাধারণ আয়নের প্রভাব এখানে কমন আয়ন প্রভাব খাটবে না, এবং AgCl কিন্তু যথারীতি জলে কিন্তু আস্তে আস্তে করে দ্রবীভূত হতে থাকবে। সেই জন্যে কমন আয়ন প্রভাবের জন্য, সাধারণ আয়ন প্রভাবের জন্য KCl এর দ্রবণে AgCl এর দ্রাব্যতা বিশুদ্ধ জলে AgCl এর দ্রাব্যতা অপেক্ষা কম হয়। দেখো এই আগের যে কনসেপ্টগুলো, লাসাতেলিয়ার নীতি এবং সময়ায়ন প্রভাব, যদি কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকে তবে নিশ্চয়ই এই জায়গাটা তুমি বুঝতে পারবে। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে করবে। এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে দাব্যতা গুণফলের নীতি। আমরা এর পরের টপিকটা আলোচনা করব যে দাব্যতা গুণফলের নীতি। তো দাব্যতা গুণফলের নীতি এটা কি? দেখো তুমি যদি কোনো একটা মানে এটা ধরো AgCl এর তো মানে দাব্যতা গুণফল এই সময় একটু সরিয়ে রাখো। আমি বলছি AgClটা যদি আয়নে ভাঙে, নর্মাল অবস্থা দাব্যতা গুণফল ছাড়া AgClটা যদি আয়নে ভাঙে, তাহলে AgClটা কীভাবে আয়নে ভাঙবে? Ag+ আর Cl- এই আয়নে ভাঙবে, এবং এই Ag+ Cl- আয়নের যে গাঢ়ত্বের যে গুণফল, Ag+ এবং Cl- আয়নের গাঢ়ত্বের যে গুণফল, সেই গুণফলটা হচ্ছে AgCl এর আয়নের গুণফল যে কোনো অবস্থাতে। তাহলে আমরা যে কোনো অবস্থাতেই এই Ag+ এবং Cl- আয়নের যে গাঢ়ত্বের যে গুণফল, যে কোনো অবস্থাতে Ag+ আর Cl- আয়নের যে গাঢ়ত্বের গুণফল, সেটাকে আমরা বলবো, এটাকে আমরা আয়নীয় গুণফল বলতে পারবো। AgCl এর আয়নীয় গুণফল যে কোনো গাঢ়ত্বে। কিন্তু যখন একটা মানে AgCl এর যে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, মানে কোনো একটা
দ্রাবকে যখন তুমি AgCl যোগ করো, যখন সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, তখন দেখো AgClটা এই Ag আর Cl এর সঙ্গে যখন AgCl এর সঙ্গে তখন কিন্তু একটা সাম্যাবস্থা তখন বিরাজ করবে। অর্থাৎ তখন কিন্তু AgClটা আর কিন্তু আর ভাঙবে না। অর্থাৎ AgCl সেই দ্রাবকে দ্রবীভূত হওয়ার যে প্রবণতা বা সেই দ্রবকের প্রবণতা কিন্তু একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। অর্থাৎ AgCl একটা এই যে কন্ডিশনটা হচ্ছে, এটা সম্পৃক্ত অবস্থায় AgClটা আর ভাঙবে না। কারণ AgCl যে হারে ভেঙে Ag প্লাস আর Cl মাইনাস উৎপন্ন করছে, Ag প্লাস আর Cl মাইনাস সেই হারে কিন্তু AgCl যুক্ত হয়ে যাচ্ছে। সুতরাং এইখানে যে কন্ডিশনটা আসছে সাধারণ মানে এই কন্ডিশনে, তখন এইটা একটা সম্পৃক্ত অবস্থায়, সম্পৃক্ত অবস্থা আসছে। সম্পৃক্ত অবস্থা মানে কি, মানে AgCl এর আর কোনো জলীয় দ্রবণে বা কোনো মাধ্যমে কোনো দ্রাবকে আর দ্রবীভূত হওয়ার ক্ষমতা নেই, জাস্ট এটা ম্যাক্সিমাম পর্যায়ে চলে গেছে। এই সম্পৃক্ত অবস্থায় যখন তুমি এই আয়নের গাঢ়ত্বের গুণফল করছো Ag প্লাস আর Cl মাইনাস, এটাকেই কিন্তু বলছি আমরা KSP বা সলিবিলিটি প্রোডাক্ট। সলিবিলিটি প্রোডাক্ট এটা আমরা বলতে পারি যে দাব্যতা গুণফল বা সলিবিলিটি প্রোডাক্ট। বুঝতে পারছো? সাধারণ যে কোনো অবস্থায় অ্যাট এনি কন্ডিশন, যে কোনো অবস্থায় Ag প্লাস এবং Cl মাইনাস আয়নের গাঢ়ত্বেও, মানে তাদের কোনো একটা স্বল্পদ্রাব্য লবণের যে আয়নের যে গুণফল যে কোনো অবস্থাতে, সেইটাকে আমরা বলবো আয়নীয় গুণফল সেই স্বল্পদ্রাব্য লবণের। কিন্তু যখন সম্পৃক্ত অবস্থায় হয়ে যায়, তখন Ag প্লাস আর Cl মাইনাস আয়নের যে গাঢ়ত্বের গুণফল, সেটাকে কিন্তু আমরা বলবো কি দাব্যতা গুণফল। এবার দেখো, এবার তোমার এই আয়নীয় গুণফল এবং এটা হচ্ছে দাব্যতা গুণফল। এই আয়নীয় গুণফল এবং দাব্যতা গুণফলের মানের উপর ভিত্তি করে কোনো একটা লবণ দ্রবীভূত হবে কিনা, বা কোনো একটা লবণ অদক্ষিপ্ত হবে কিনা, বা কোনো একটা লবণ সম্পৃক্ত হবে কিনা, সেটা কিন্তু জানা যায়। দেখো, আমরা যদি এখানে আমি কন্ডিশনটা করছি, যদি দাব্যতা গুণফল যদি আয়নীয় গুণফলকে যদি অতিক্রম করে, আয়নীয় গুণফলকে যদি দাব্যতা গুণফলের মান যদি আয়নীয় গুণফলের মানের থেকে যদি বেশি হয়, তাহলে দেখো এখানে দাব্যতা কিন্তু কথাটা আছে। তাহলে দাব্যতা কথাটা আছে মানে দাব্যতাটা জিতছে মানে, তাহলে এই যে লবণটার, এখানে লবণের ক্ষেত্রে দাব্যতা গুণ, এই লবণটার কিন্তু এখনও দ্রবীভূত হওয়ার ক্ষমতা আছে, মানে এখনও দ্রবীভূত হতে পারে। তাহলে সেই অবস্থায় সেই লবণের যে দ্রবণটা, সেই দ্রবণটা কি, মানে এখনও দ্রবীভূত হওয়ার ক্ষমতা আছে, মানে সেই দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। এবং এক্ষেত্রে এটা হচ্ছে দাব্যতা গুণফল যদি আয়নীয় গুণফল হয়, সেই অবস্থায় কী হবে, দ্রবণটা অসম্পৃক্ত হবে। সেই অবস্থায় দ্রবণটা অসম্পৃক্ত দ্রবণ হবে, এবং অসম্পৃক্ত দ্রবণ হবে, এবং এই অবস্থাতে কিন্তু আস্তে আস্তে করে মানে লবণটা কিন্তু আস্তে আস্তে করে ওই দ্রাবকে দ্রবীভূত হতে থাকবে। অর্থাৎ লবণটা আমরা বলতে পারি যে লবণটি দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকবে। ওটা লবণটি দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকবে। কারণ দেখো এখানে দাব্যতা গুণফল তো জিতছে। দাব্যতা গুণফল যদি জেতে, মানে ওই স্বল্পদ্রাব্য লবণের, তাহলে দাব্যতার সঙ্গে তাহলে দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা বেশি হবে। অর্থাৎ অসম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হবে। অসম্পৃক্ত দ্রবণ মানে কি, মানে আরও দ্রবীভূত হতে পারে। এই যে তুমি AgClটা যেটা দিচ্ছ, সেটা কিন্তু আরও দ্রবীভূত হতে পারে, এবং সেই অবস্থায় লবণটি দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকবে এবং অসম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবে, এবং লবণটি দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকবে। ঠিক আছে? এবার দেখো দ্বিতীয় কন্ডিশন কি হচ্ছে, যখন দাব্যতা গুণফল এই মানটা আয়নীয় গুণফলের মানের সমান হয়ে যাচ্ছে, আয়নীয় গুণফল এর মানের যখন সমান হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে, তখন কি দ্রবণ হচ্ছে, তখন হচ্ছে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ ওই লবণটার ওই দ্রবণটায় দ্রবীভূত যে যতটা সর্বোচ্চ মানে যে জায়গায় দ্রবীভূত হতে পারে, সেই পজিশনটা, সেই সময়টা কিন্তু এসে গেছে। অর্থাৎ এরপরে মানে এই অবস্থায় সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়েছে, মানে কি, সেই লবণটার আর কিন্তু ওই দ্রবণে দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা নেই, এবার কিন্তু সম্পৃক্ত হয়ে গেছে, মানে একদম স্যাচুরেটেড পজিশন হয়ে গেছে।
আর এবার যদি এখানে যদি এই কন্ডিশনটা হয়ে যায় যে দ্রাব্যতা গুণফল সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবে, আর দ্রাব্যতা গুণফল যদি লেস দ্যান আয়নীয় গুণফল হয়, এবার যদি এই কন্ডিশন হয়ে যায় দ্রাব্যতা গুণফল যদি লেস দ্যান আয়নীয় গুণফল হয়, তাহলে কি হবে, এখানে আয়নের গুণফলটা জিতে গেছে, আয়নীয় গুণফল, তাহলে সম্পৃক্ত দ্রবণের থেকেও তুমি দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেছে, এই অবস্থাও তুমি কিন্তু আবার মানে আরও তুমি ওই যোগ করছো, মানে কোনো লবণটা যোগ করছো, তাহলে লবণটা যোগ করলে সেখানে আয়নীয় গুণফলের মানটা বেড়ে যাচ্ছে, আয়নীয় গুণফলের মানটা যদি বেড়ে যায় তখন কিন্তু ওই লবণটা আর ওর মধ্যে দ্রবীভূত থাকবে না, তখন এই লবণটা কিন্তু নিচের দিকে অধক্ষিপ্ত হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে আমরা কি বলবো যে লবণটি কিন্তু অধক্ষিপ্ত হবে, লবণটি অধক্ষিপ্ত হবে, এই অবস্থায় লবণটি অধক্ষিপ্ত হবে। বুঝতে পারলে? সুতরাং এইটাই হচ্ছে দ্রাব্যতা গুণফলের নীতি। দ্রাব্যতা গুণফল যদি আয়নীয় গুণফলের থেকে বেশি হয় তাহলে দ্রবণটা অসম্পৃক্ত দ্রবণ হবে এবং লবণটি দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকবে। আর দ্রাব্যতা গুণফল যদি আয়নীয় গুণফলের সঙ্গে সমান হয়ে যায় তাহলে দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ হয়ে যাবে। আর দ্রাব্যতা গুণফল যদি আয়নীয় গুণফলের থেকে কম হয় তাহলে লবণটি অধক্ষিপ্ত হবে মানে নিচের দিকে প্রেসিপিটেশন পড়ে যাবে, অর্থাৎ অধক্ষেপ পড়ে যাবে। বুঝতে পারলে? এই জায়গাটা তোমাদের কিন্তু ভালো করে এটা তোমরা করবে, ঠিক আছে? এরপর দেখো, এটা আমরা অধক্ষেপণের, তাহলে তোমাদের যদি অধক্ষেপণের শর্ত দেয়, অধক্ষেপণের শর্ত হচ্ছে এইটা, কোনো স্বল্পদ্রাব্য লবণের যে অধক্ষেপণের শর্ত, সেই শর্ত হচ্ছে এই শর্তটা কিন্তু দিয়েছে। আচ্ছা, এইখানে এখানে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা দেখো, যে একটা অঙ্ক দিয়েছে এই টাইপেরই এখানে একটা অঙ্ক আছে। তো সিম্পল ম্যাথগুলো তোমরা এখানে করবে। যেমন এখানে একটা বলেছে, দেখো যে AgNO3 একটা অঙ্ক দিয়েছে, AgNO3 এর 0.1 মোলার জলীয় দ্রবণে 0.1 মোলার জলীয় দ্রবণে PO4 3- আয়নের গাঢ়ত্ব, PO4 3- আয়নের গাঢ়ত্ব কত হলে Ag3PO4 এর অধক্ষেপণ শুরু হবে, Ag3PO4 এর অধক্ষেপণ শুরু হবে, অধক্ষেপণ মানে প্রেসিপিটেশন শুরু হবে, এটা তোমাকে প্রশ্ন চেয়েছে। আর সলিবিলিটি প্রোডাক্ট KSP অফ Ag3PO4 এর মানটা দেয়া আছে, Ag3PO4 এর KSP এর মানটা দেয়া আছে, সলিবিলিটি প্রোডাক্ট এর মানটা দেয়া আছে 1.3 × 10⁻⁻20, 1.3 × 10⁻⁻20 এই মানটা দেয়া আছে। এবার দেখো অধক্ষেপণের শর্ত কি? অধক্ষেপণের শর্ত হচ্ছে আয়নীয় গুণফলের মানটা দ্রাব্যতা গুণফলের মানের থেকে বেশি। তাহলে আয়নীয়, এখানে যদি Ag3PO4 আমাদের যদি সিলভার ফসফেট, এইটাকে যদি, এই লবণটাকে যদি আমি ভাঙি তাহলে কোন কোন আয়ন পাবো? দেখো 3Ag+ এই আয়নটা পাবো এবং PO4 3- এই আয়নটা পাবো, ঠিক আছে? এবার দেখো এই অধক্ষেপণের শর্ত হচ্ছে আয়নীয় গুণফলের মানটা দ্রাব্যতা গুণফলের মানের থেকে বেশি হতে হবে। তাহলে এখানে আমরা অধক্ষেপণের শর্ত কি আমি লিখছি, দেখো অধক্ষেপণের শর্ত হচ্ছে কি, যে আয়নীয় গুণফল এই আয়নীয় গুণফলের মানটা দ্রাব্যতা গুণফলের মানের থেকে বেশি, দ্রাব্যতা গুণফল। তাহলে আয়নীয় গুণফল মানে কি? এই দুটো এর আয়নের গুণফল, এবং এক্ষেত্রে আয়নীয় গুণফলটা কি হবে? আয়নীয় গুণফল দেখো, এটার আয়নীয় গুণফল মানে যথোপযুক্ত ঘাত বিশিষ্ট। ঘাতটা মানে কি? দেখো Ag+ এর ঘাতে কত যাবে? 3 যাবে, আর PO4 3- এর ঘাতে, এইটাই তো বার করতে বলেছে, PO4 3-। আর দ্রাব্যতা গুণফল এই মানটা তোমাকে বলে দেওয়া আছে, দেখো এই দ্রাব্যতা গুণফলের মান বলে দেওয়া আছে, সলিবিলিটি প্রোডাক্ট এর মানটা কত? 1.3 × 10⁻⁻20। তাহলে এই মানটা কী হবে? 1.3 × 10⁻⁻20। ক্লিয়ার?
এবার দেখো এখানে Ag+3 Ag+ আয়নের গাঢ়ত্ব কত, এই যে Ag3NO3 গাঢ়ত্ব 0.1 মোলার, এটা তো তার মানে এখানে তো এই Ag+ আয়নের গাঢ়ত্বটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। সুতরাং এখান থেকে এই 0.1 এটা টু দি পাওয়ার 3 করে দিচ্ছি, আর এখানে PO4 3 এই মানটা বার করতে হবে, এবং এখানে 1.3 × 10⁻⁻20। এবার তাহলে PO4 3 এই গাঢ়ত্বের মানটা কত থেকে বেশি হবে, 1.3 × 10⁻⁻20 ডিভাইডেড বাই 1.3 × 10⁻⁻20 ডিভাইডেড বাই 0.1 এইটা। এবার এখান থেকে যে মানটা আসবে সেটাই দেখো যে PO4 আত্মীয়পণের সঙ্গে গাঢ়ত্ব কত হলে এই অধক্ষেপণ শুরু হবে, এই যে এখানে যে মানটা আসবে সেই মানটা আসবে, দেখবে এখানে PO4 3 তুমি ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে এই যে মানটা আসবে সেই মানটা হবে 1.3 × 10⁻17। তাহলে PO4 3 গাঢ়ত্ব কত হলে অধক্ষেপণ শুরু হবে, 1.3 × 10⁻17 মোল পার লিটার, বা মোলার গাঢ়ত্ব যদি হয় তাহলে এর কিন্তু অধক্ষেপণটা আস্তে আস্তে করে শুরু হয়ে যাবে। এটা ভালো করে করবে, ব্যাস এইটুকুই। আর আছে দ্রাব্যতা গুণফল নীতির প্রয়োগ। দ্রাব্যতা গুণফল আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি, দেখো এটা পুরো প্র্যাকটিক্যালের জিনিস। দ্রাব্যতা গুণফল নীতির প্রয়োগ এটা আমরা প্র্যাকটিক্যালে মূলত ব্যবহার করে থাকি। তোমরা ইনঅর্গ্যানিকের যখন তোমরা ল্যাবে যখন প্র্যাকটিক্যাল করবে ক্লাস 11-এর, তখন তোমরা এই জায়গাগুলো ক্লিয়ার হবে। তো দেখো দ্রাব্যতা গুণফল নীতির প্রয়োগ, আমরা লাস্ট টপিকটা আলোচনা করছি এই চ্যাপ্টারেরই, দ্রাব্যতা গুণফল নীতির প্রয়োগ। দ্রাব্যতা গুণফল নীতির প্রয়োগ অ্যাপ্লিকেশন আমরা করব। দ্রাব্যতা গুণফল নীতির প্রয়োগ, দেখো অবিশুদ্ধ NaCl থেকে বিশুদ্ধ NaCl উৎপাদন, একটা দ্রাব্যতা গুণফল নীতির প্রয়োগের মাধ্যমে আমরা করব যেটা, এটা হচ্ছে অবিশুদ্ধ NaCl থেকে NaCl থেকে বিশুদ্ধ NaCl তৈরি করতে পারবো, বিশুদ্ধ NaCl তৈরি করতে পারবো। এইটা কিন্তু দ্রাব্যতা গুণফল নীতির সাহায্যে আমরা কিন্তু পারবো। যেমন ধরো কিভাবে তৈরি করব, ধরো অবিশুদ্ধ NaCl, এখানে অবিশুদ্ধ NaCl এর মধ্য দিয়ে ধরো অবিশুদ্ধ NaCl এর কিরমভাবে ভাঙবে, অবিশুদ্ধ NaCl আয়নটা কিরমভাবে ভাঙা আছে Na+ আর Cl-। এই অবিশুদ্ধ NaClকে তুমি HCl দ্রবণের মধ্যে দিয়ে পাঠালে, HCl দ্রবণের মধ্যে কি আছে, HCl দ্রবণের মধ্যে H+ আর Cl- আয়নের গাঢ়ত্ব আছে। এবার দেখো এখানে যদি এই অবিশুদ্ধ NaClকে যদি HCl দ্রবণের মধ্যে দিয়ে পাঠাও, তাহলে কি হচ্ছে, এই Cl- এরটা হচ্ছে কমন আয়ন, Cl- আয়নের গাঢ়ত্ব বাড়ছে, আর Cl- আয়নের গাঢ়ত্ব যখন বাড়ছে তখন কি হবে, এই Cl- আর Na+টা কিন্তু যুক্ত হয়ে কিন্তু আবার কিন্তু বিপরীত বিক্রিয়াটা করার কিন্তু চেষ্টা করবে, এবং বিপরীত বিক্রিয়াটা করার চেষ্টা করবে, অর্থাৎ এর যে আয়নের যে গুণফল, সেই আয়নের গুণফলের মানটা কিন্তু কমে যাবে। যেহেতু এখানে Cl- আয়নের গুণফলের মান দ্রাব্যতা গুণফলের, আচ্ছা এখানে দেখো আরেকটা, হ্যাঁ এখানে যেটা ব্যাখ্যাটা হবে তোমাদের এইরকম, দেখো এখানে NaCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তো Cl- তুমি যদি NaClটা যদি HCl দ্রবণের মধ্যে চালনা করো, তাহলে Cl- এটা কমন আয়ন হয়ে যাচ্ছে, তাহলে Cl- আয়নের গাঢ়ত্ব বাড়ছে, আর Cl- আয়নের গাঢ়ত্ব যদি বাড়ে তাহলে আয়নের যে আয়নীয় গুণফলটা, তাহলে সেটা কিন্তু দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করে দিয়ে চলে যাবে, কারণ এখানে আয়নের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কী হবে, যে আয়নীয় গুণফলটা মানে NaCl এর যে আয়নীয় গুণফল, মানে Na+ আর Cl- এর গুণফলটা, সেই আয়নীয় গুণফলটা দ্রাব্যতা গুণফলের মানের থেকে কিন্তু বেশি হয়ে যাবে, দ্রাব্যতা গুণফলের মানের থেকে বেশি হয়ে যাবে। আর আয়নীয় গুণফল যদি দ্রাব্যতা গুণফলের মানের থেকে বেশি হয়ে যায়, তাহলে NaClটা কী হবে, অধক্ষিপ্ত হয়ে যাবে, NaClটা অধক্ষিপ্ত হয়ে যাবে, এবং এর মধ্যে যে অশুদ্ধিগুলো আছে, সেই অশুদ্ধিগুলো যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা অন্যান্য যেসব ক্লোরাইডগুলো আছে, সেই অশুদ্ধিগুলো দ্রবণের মধ্যে রয়ে যাবে, আর NaClটা নিজের দিকে অধক্ষিপ্ত হয়ে যাবে। সুতরাং আমরা কিন্তু এই দ্রাব্যতা গুণফল নীতির প্রয়োগে অবিশুদ্ধ NaCl থেকে বিশুদ্ধ NaCl আমরা তৈরি করতে পারি। এছাড়াও আমরা সাবান প্রস্তুতিতে তোমরা এগুলো পরে পড়বে আস্তে আস্তে করে, মোটামুটি একটা কনসেপ্ট রাখো। সাবান প্রস্তুতিতে আমরা এই দ্রাব্যতা গুণফল নীতির প্রয়োগ আমরা করে থাকি। এখন জাস্ট তোমরা সিম্পল কয়েকটা
টার্ম জেনে রাখো সাবান প্রস্তুতিতে বৈশ্লেষিক রসায়নে, মানে আমরা ল্যাবে যখন আমরা অ্যানালিটিক্যাল যে রসায়ন, সেই বৈশ্লেষিক রসায়নে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, বৈশ্লেষিক রসায়নে মানে যখন আমরা প্র্যাকটিক্যালে করবো, প্র্যাকটিক্যালে কিন্তু এই দাব্যতা গুণফল নীতির কিন্তু অনেক প্রয়োগ আছে, যে জায়গাটা তোমরা কিন্তু আস্তে আস্তে করে প্র্যাকটিক্যালে, এটা পুরোপুরি প্র্যাকটিক্যালের জিনিস, প্র্যাকটিক্যালে তোমরা কিন্তু শিখে যাবে। সুতরাং এই হচ্ছে দাব্যতা গুণফল নীতির প্রয়োগ। এই সঙ্গে সঙ্গে দেখো আমি তোমাদের গোটা চ্যাপ্টারটাই শেষ করলাম। সাম্যাবস্থা চ্যাপ্টারটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে, অনেক কনসেপ্ট কিন্তু এখানে আছে, আমি আস্তে আস্তে বলার চেষ্টা করেছি। অনেক জায়গাটাতে তোমাদের কিন্তু প্রত্যেকটা মানে এটা পুরো ধারাবাহিক ব্যাপার, তোমরা যদি আগের প্রত্যেকটা এপিসোড তুমি দেখো তবে কিন্তু পরের এপিসোডটা বুঝতে পারবে। প্রত্যেকটা এপিসোড যদি তুমি নোট করো ঠিকঠাকভাবে তাহলে কিন্তু পরের এপিসোডটা তুমি বুঝতে পারবে। নোট করার সঙ্গে সঙ্গে তুমি বইটাও দেখে নাও, তোমাদের বই দেখেই আমি পুরোপুরি পড়িয়েছি, একদম সিলেবাস ধরে পড়িয়েছি। কিছু অঙ্ক হয়তো বাকি আছে, অঙ্কগুলো সিম্পল অঙ্ক প্রথমে করো, তারপর কঠিন অঙ্ক করবে। আমি সিম্পল অঙ্কগুলো তো করেই দিয়েছি, কঠিন অঙ্কগুলো আস্তে আস্তে করে তোমার যখন দক্ষতা আসবে নিশ্চয়ই করতে পারবে। তো সেই মতো তোমরা এই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। এই চ্যাপ্টারে 6 নম্বর আছে এবং চ্যাপ্টারটা তুলনামূলকভাবে কিন্তু একটু কনসেপচুয়াল, এই কনসেপ্টটা তোমাদের কিন্তু কাজে লাগাতে হবে। সুতরাং আজকের যে টপিক সেটা দাব্যতা গুণফল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যাপ্টারটাও আমাদের শেষ হলো। এরপর আমরা অন্য কোনো নতুন চ্যাপ্টারে আসবো। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলোকে সবার কাছে শেয়ার করবে। দেখো তোমরা হচ্ছে আমার মাধ্যম, আমি বেঙ্গলি মিডিয়ামের সমস্ত ছাত্রদের কাছে পৌঁছাতে চাইছি। সুতরাং তোমরা একটু যদি হেল্প করো তাহলে আমি সবার কাছে পৌঁছাতে পারবো। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।